রামমণি চুপচাপ বিছানায় শুয়ে আছে। ওঠার ক্ষমতা প্রায় নেই বলতে হবে। বয়স জিজ্ঞেস করলে বলে, ধরে নে না, তোর যা হোক খুশি। আমি কি আর আজকের লোক রে? সেই সাহেব আমলের কত সাহেব দেখলুম, সব গোড়া গোড়া, ইয়া লম্বা লম্বা চেহারা, ইয়া চওড়া চওড়া বুকের ছাতি, দেখলে পরাণ খান শুকিয়ে যায়। এই পর্যন্ত বলেই রামমণি হাঁপাতে লাগলো। রামমণির কথা খুব ভালো লাগে, তাই কথা বলতে শুরু করলে আর থামতে চায় না। অথচ বেশিক্ষণ কথা বলার ক্ষমতা আর নেই। রামমণির চোখ কোটরে ঢুকে গেছে, গালের পাশের হাড় দুটো ঠেলে বেরিয়ে এসেছে, চোখের কোলে বেশ কালি পড়েছে। রামমণির নিজের বলতে কেউ নেই। আছে দূর সম্পর্কের এক দেওরের ছেলে, তার ছেলে বউ নিয়ে ওর কাছে থাকে। মায়া এলো, রামমণিকে ডাকলো। দিদিমা, একটু চা খেয়ে নিন। চা মানে তাকে লিকার চা দেওয়া হয়। খাওয়া দাওয়া যতটা সম্ভব সহজের উপর করে রাখা হয়েছে, না হলে শরীর অসুস্থ হয়ে পড়বে। আর রামমণির খাওয়া দাওয়ার ব্যাপারে মায়া যা বলবে তার উপর কখনো না করে না। হয়তো কোনো দিন কিছু খেতে ইচ্ছা করলো, তো মায়াকে বলে, মৌ, আজ পুঁইশাকের চচ্চড়ি খেতে ইচ্ছা করছে, তোর কি এতে অনুমতি আছে? একটু একটু করে চা খাওয়াতে লাগলো, সঙ্গে বিস্কুট। হঠাৎ রামমণির প্রশ্ন, আচ্ছা মৌ, তোর ছেলে বীরু, মানে বীরেন্দ্রের বয়স কত হলো রে? কেন? আহ, বল না। এই 15 চলছে। ও ও, ও। কেন দিদিমা? না, মানে ওর বিয়েটা দিয়ে দে, ওর বউটা দেখে যায়। মায়া মনে মনে ভাবছে, বুড়ির স্বাদ কম নয়। বীরু বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর তার বিয়ে, সেটাও দেখার স্বাদ। কি আর করা যায়, মানুষের স্বাদ আহ্লাদের শেষ নেই, মানুষের চাহিদারও শেষ নেই। মায়া আবার একটু ভাবছে। এত বড় বাড়ি, যার ওপর নিচ মিলিয়ে প্রায় 15-16খানা ঘর, আবার ঘর বলে ঘর, বিরাট বিরাট, তার ওপর ঠাকুর দালান, সব বন্ধ পড়ে আছে কেবল রামমণির আদেশে। ওই এলাকায় কিছু সুবিধে অসুবিধে হলে তার সুরাহা করা, এই সব করার জন্য ব্যবহার করা হয়। পাড়ার সব ছেলে ছোকরারা একবার এসেছিল। দিদিমা, আমরা একটা ক্লাব করব, যদি আপনারা একটা ঘর দেন। তার উত্তরে, কি বললি? কেলাপ করবি? বাপের হোটেল আর মায়ের বিছানায় কেলাপ করগে যা, বলে এমনভাবে দাঁত মুখ খিচিয়ে উঠল যে ওই ছেলেরা পালাবার পথ পায় না। মায়া একটা জিনিস লক্ষ্য করেছে, দিনের পর দিন রামমণি যেন কীরকম একটা পরিবর্তন হচ্ছে। যেমন আগে মায়া যেটা ভালো বুঝতো সেটা দিত, আর রামমণি সেটা মেনে নিত। কিন্তু আজকাল খাওয়া দাওয়ার জন্য বায়না ধরে, মায়া না দিলে মায়ের উপর রাগ করে। খাওয়ার পরিমাণ বেশ বেড়ে গেছে। রামমণির সবচেয়ে বড় পরিবর্তন যেটা হচ্ছে, রামমণির কাছে রাত্রে শুতে আসে পাড়ার একজন জবার মা। সারাদিন রামমণির কাছে থাকে, সকালে রামমণিকে পরিষ্কার করে চলে যায়, আর দিনের বেলায় জবা সারাদিন থাকে, দেখাশোনা করে, দুপুরে বসে রামমণির সঙ্গে গল্প করে, গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, এবং সেবা যা করে বেশ ভালোই করে। সেই জবার মা মায়াকে বলেছে, বৌমা, আমার পক্ষে আর রাত্রে এখানে থাকা সম্ভব নয়। কেন গো জবার মা? দেখো বৌমা, সন্ধ্যের পর গিন্নির যেন একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি। সেটা হচ্ছে, প্রথমত ঘরের ছোট আলো
যেটা জ্বালা থাকে সেটাকেই নিভিয়ে দিতে হবে। তারপর মাঝরাত থেকে নিজের মনে বকবক করেই যায়, আর গলার স্বর কীরকম সরু খ্যানখ্যানে হয়ে যায়। আমার বড় ভয় করে গো। দেখো জবার মা, দিদিমার বয়স হয়েছে, একটু ভীমরতি হতে পারে, আর সারাদিন শুয়ে রয়েছে তো, আর দিনের বেলায় বেশিরভাগ সময় ঘুমোয়, তাই রাত্রির বেলা জেগে থাকে। বেশ, তা না হলো, কিন্তু ওই রকম বকবকানি আর যার গলার স্বর দিনের বেলা এত গম্ভীর আর রাতের বেলায় সরু খ্যানখ্যানে হয় কি করে? আর কথাবার্তা তা শুনলে তোমার বুকের রক্ত হিম হয়ে যাবে। কীরকম? এই যেমন ধরো কাল রাত্রের ঘটনা, ওই রকম খ্যানখ্যান গলায় বলে চলেছে। এই বাড়ি বিক্রি হবে, এটাকে ভেঙে ফ্ল্যাট বাড়ি হবে, এত দূর আসমর্দা আমি বেঁচে থাকতে। সে যেন রীতিমতো ঝগড়া করছে। আমি শেষে উঠে বড় আলোটা জ্বালার সঙ্গে সঙ্গে গিন্নিমা সে কি রাগ আমার ওপর, গলার স্বর কিন্তু সেই খ্যানখ্যানে, চোখের দৃষ্টি ভয়ঙ্কর, ভয় ভয় করছে। না বৌমা, তুমি একদিন কেন, আজই আমার সঙ্গে চুপি চুপি রাত্রে থেকো। জবা যখন এলো, মায়া তাকে জিজ্ঞেস করল, দিদিমার মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা দেখতে পাও? আমি তো কোনো রকম কিছু দেখতে পাই না, তবে একটা দেখছি, দিদিমার কোমরে একটা ছোটো মতো ঘা হয়েছিল। আমি দাদাকে বলে ওষুধ আনিয়েছি, সে তো তুমি জানোই, ওষুধ লাগিয়ে বেশ সেরেও গিয়েছিল, কিন্তু আজ কদিন দেখছি সেই ঘাটা যেন হঠাৎ করে বেড়ে গেছে, বেশ দগদগে হয়েছে, মনে হয় দিদিমার চুলকেছে, তাতেই ওই রকম। কিন্তু আমি তো রোজ ঠিক মতো ওষুধ দিচ্ছি, আমি মাকে বলছি দেখতে যাতে ঘাটা না চুলকায়। মা তার উত্তরে বলে, রাতে আজকাল যা করতে শুরু করেছে তাতেও যা দেখার মতো মনের অবস্থা থাকে না। তবুও আমি মাকে বলেছিলাম নজর রাখতে, না হলে ওই ঘা ক্রমশ বেড়ে যাবে, তখন আরও অসুবিধা হবে আমাদেরই, দিদিমার আর কি। তুমি কটা দিন দেখো, তারপর আমি দেখছি কি করা যায়। দেখো বৌমা, তুমি বরং গিন্নির মার একটা প্রায়শ্চিত্ত করে দাও, তাহলে উনি হয় একেবারে সুস্থ হয়ে যাবেন, আর না হয় ওনার স্বল্পে গতি হবে। আর তোমাকেও আমি বলছি, তোমার তো বয়স আমার চেয়ে অনেক বেশি এবং অভিজ্ঞতাও বেশি, তুমিই আমায় কিছু একটা পথ দেখাও। তুমি কি বৌমা বলতে চাও যে আমি গিন্নির মার ঠিক মতো দেখাশোনা করছি না? তাই যদি তোমার মনে হয়ে থাকে, তুমি আমার ছুটি দিয়ে দাও। না গো, আমি ঠিক সেইভাবে কথাটা বলিনি, তুমি অন্যভাবে নিচ্ছ। তোমার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, ওসব করতে গেলে দেখো পাড়ার বা অন্যরা কি বলবে, তুমি সেটা চিন্তা করে দেখো। দিনের বেলায় গিন্নিমা তো বেশ থাকেন, তার সঙ্গে কত গল্প করি। আজ একটু সকাল সকাল জবা চলে গেল, আবার জবার মা সকাল সকাল এসে গেল। এই দেখে রামমণি বলল, কি ব্যাপার রে, জবা সকাল সকাল চলে গেল, আবার সকাল সকাল চলে এলি, কিছু ব্যাপার ঘটেছে কি?